কাতারকে যারা হামলা চালায় তাদের কাছে কিন্তু কাতার কম দামে তেল বিক্রি করে, এশিয়ার দেশগুলোর কাছে কাতার কিন্তু তেল বিক্রি করে বেশি দামে। আপনি আপনার বাঁচার তাগিদে হামলা চালাচ্ছেন, আর আমি হচ্ছে আমার ক্ষমতার দম্ভে আমি হামলা চালাচ্ছি। দুইটার মধ্যে পার্থক্য আছে। আমেরিকার ডিপ স্টেট আমেরিকার মতো চলছে, হ্যাঁ, এবং তারা কিন্তু যে দেশে বাণিজ্য করতে পারছে না এই দেশে ডিপ স্টেট চালিয়ে হলেও বাণিজ্য করছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শকদের কিছু কমেন্টস আছে, এগুলো আমি একটু পড়ে নিই। সাদে ইসলাম মিম নামে আমাদের একজন দর্শক লিখেছেন, ফ্রান্স ও জার্মান কখনো চায় না এই যুদ্ধ বন্ধ হোক, কারণ রাশিয়া শক্তিশালী হোক, এটা ইউরোপ চায় না। আচ্ছা, আবু সাইদ মোল্লা নামে আমাদের আরেক দর্শক লিখেছেন, আমি কাতার থেকে বলছি, আরব দেশ কোনোদিন হামলাকারী এবং আমেরিকার কিছু করতে পারবে না। উনি আসলে বাস্তবতা এটাই তুলে ধরেছেন আজকে যে বিষয়ে। শঙ্কর ভৌমিক নামে এক দর্শক লিখছেন, উনি দেশের বাইরে থেকে লিখছেন, স্যার আমার বক্তব্য, ইউক্রেনের যুদ্ধ করে কি লাভ হচ্ছে, ভবিষ্যতে কি লাভের কোনো আশা রয়েছে যে যুদ্ধ চালিয়ে গেলে এই ধরনের সুবিধা পাওয়া যাবে? আমরা জানি কিছুদিন আগে কাতারে আপনার একটি শক্তিশালী দেশ হামলা চালিয়েছে, নির্দিষ্ট সার্জিক্যাল স্ট্রাইক বলছে তারা, যে সেখানে কিছু দুষ্কৃতকারীরা ছিল একদম রাজধানীর বুকে, কাতারের রাজধানীর বুকে দোহায় সে হামলাটা চালানো হয়েছিল। এখন হামলা পরবর্তীতে কাতার বলছে তারা চরম প্রতিশোধ নেবে, কিন্তু বাস্তবতা আসলে কি বলে, তাদের সেই সক্ষমতা আছে কিনা? কাতার হচ্ছে মধ্যপ্রাচ্য শান্তি ও আলোচনার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সাথে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মিশরকে নিয়ে। এখন দেখেন যে হামাস যুদ্ধ এবং বন্দি বিষয়গুলো, এই বিষয়গুলোতে যদি নিয়ে আলোচনা করতে হয় তাহলে কিন্তু দুই পক্ষকেই সমানভাবে এখানে রাখতে হবে। এখন আমি থাকবো, আপনি থাকবেন না, অথচ আমার আর আপনার মধ্যে আলোচনা হবে, তা কি কোনোভাবে সম্ভব? তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যদি আপনাকে আলোচনায় অংশ নিতে না দিই, তার মানে হচ্ছে কি আমি আলোচনা চাই না। যদি আমি আপনার সহাবস্থান নিশ্চিত করতে না পারি, তাহলে তো আপনি আন্ডারগ্রাউন্ড থেকে হামলা চালিয়েই যাবেন, এটা তো খুব স্বাভাবিক। কারণ আপনি আপনার বাঁচার তাগিদে হামলা চালাচ্ছেন, আর আমি হচ্ছে আমার ক্ষমতার দম্ভে আমি হামলা চালাচ্ছি। দুইটার মধ্যে পার্থক্য আছে। এখন দেখেন, এই যে মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতির মূল কারণে আছে হ্যাঁ যে বিশ্বাসঘাতকতা। মধ্যপ্রাচ্যকে দখল করতে চায় একটা দেশ, যারা মধ্যপ্রাচ্যের সেটেলার, যারা কিছুদিন আগে ইরানে হামলা চালিয়েছে, তাদের যে প্রভু রাষ্ট্র, সহযোগী রাষ্ট্র, এই দুই দেশ মিলেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করে রাখবে, অতীতেও রেখেছিল। কারণ হচ্ছে নিজেদের স্বার্থে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, অর্থনৈতিক যে স্টেবিলিটি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি নিজেদের ব্যাংক প্রতিষ্ঠা করা, নিজেদের আর্থিক খাত প্রতিষ্ঠা করে যদি সামর্থ্যবান হয়ে যায়, তাহলে হচ্ছে তাদের সমস্যা। তারা যদি আনরেস্ট করে রাখে, তাহলে হচ্ছে তারা ওই বিষয়গুলোতে নজর দিতে পারবে না। আমার যদি পেটে ভাতের অভাব থাকে, তাহলে আমি শুটের কথা চিন্তা করতে পারবো না, কিন্তু পেটে যদি ভাত থাকে তাহলে আমি শুটের কথা চিন্তা করতে পারবো, যে আমার একটা শুট কিনা দরকার। এখন দেখেন যে এই কারণেই হচ্ছে এটা হচ্ছে এই দুইটা দেশ হইতে দিবে না। কারণ স্পষ্টতই মধ্যপ্রাচ্যের সেটেলার দেশটি কি, প্রধানমন্ত্রী কি বলেছেন, যে এই আলোচনায় যদি হামাসের প্রতিনিধিরা থাকে তাহলে আলোচনা হবে না। তাহলে আলোচনা কার সাথে করবেন আপনি? আমার সমস্যা চুকাইতে হবে আপনার সাথে। এখন আমি আপনাকে আসতে যদি না দেই, তাহলে কি দাঁড়ায়? আমি তো চাচ্ছি না। এখন যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে কি, আমরা ভেরি আনহ্যাপি, হ্যাঁ, আনপ্রেডিক্টেবল, হ্যাঁ, এটা হইতে পারে না, এটা করা উচিত হয় নাই, হ্যাঁ, এর কড়া নিন্দা জানাই। এই জিনিসগুলা মানে কিছু শব্দ হয়ে গেছে নীলক্ষেতের তেহারির মতো, সেটা হচ্ছে কড়া নিন্দা, তীব্র প্রতিবাদ, বিশেষ,
এইসব শব্দ হয়ে গেছে নীল খেতে তেহারির মতো। 20 বছর আগে যখন নীল খেতে তেহারি খেতে যেতাম তখন হচ্ছে দেখতাম কি সব স্পেশাল তেহারি, সব দোকানে লেখা স্পেশাল তেহারি, কিন্তু তখন হাফ প্লেট ছিল কত 8 টাকা। এই কথাগুলোর কারণ হচ্ছে যে এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা সেফ ডিপ্লোমেসি। সেফ ডিপ্লোমেসি কি? আমি সবার কাছে ভালো থাকলাম। সেফ ডিপ্লোমেসির কিছু জিনিস আপনাকে ধরে বলি। একটা জিনিস আমেরিকা কি বলেছে যে কাতারকে সতর্ক করার চেষ্টা করা হয়েছিল। চেষ্টা করার কিছু নাই তো, আপনাকে তো জানিয়ে করেছে, আপনি অস্বীকার করছেন কেন? যে বিয়েতে শান্তি আলোচনা বিঘ্নিত হইতে পারে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে তেল আবিবের এটা করা ঠিক হয় নাই। আমেরিকার পর জাতিসংঘ বলছে, জাতিসংঘের এখানে আমি কিছু একদম জিনিস কোট করে নিয়ে আসছি। দেখেন কি জাতিসংঘ যে বিবৃতি দিয়েছে, আমেরিকার বিবৃতিতে তার যে তার শীর্ষের নাম উল্লেখ করেছে আমেরিকা, কিন্তু জাতিসংঘ তার বিবৃতিতে তো নাম, একটা হামলাকারী দেশ, একটা সন্ত্রাসী রাষ্ট্র, তার নাম পর্যন্ত উল্লেখ করে নাই। তার মানেটা কি দাঁড়ায়? মানে হচ্ছে আমেরিকা, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন তারা নিজেরা আলাদা একটা কৌশল অবলম্বন করে চলে, যেটার কোনো লিখিত গাইডলাইন নেই, কিন্তু মুখে মুখে একটা প্রক্রিয়াকে যে এগিয়ে নেওয়া তা না, মানে যে হচ্ছে নির্যাতিত তাকে আরও নির্যাতিত করা হোক, এটা হচ্ছে মতান্তরে উস্কে দেয়া। কাতারের মূল লক্ষ্যটা কি? এই হামলার পরে কাতারের এখন আজকে 15 তারিখ, রাইট? আজকে কাতারে হচ্ছে ওআইসির সম্মেলন আছে, জরুরি বৈঠক আছে এই কাতার হামলা নিয়েই। এখন দেখেন মূল লক্ষ্য কি? কাতারের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা। এটা হচ্ছে যে কোনো দেশের জন্য। এটা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার যে কাতারের প্রচেষ্টা, সেটা কাতার অব্যাহত রাখতে চায়। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, ইস্যু। এখন দেখেন সাথে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সাথে যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কও কাতার টিকিয়ে রাখতে চায়। তাহলে আবার কি আর কি চায়? আরব ইসলামিক ঐক্য জোট, আরব এবং ইসলামী ঐক্যের মধ্যে যে আপনার সম্পর্ক, এইটাকে আরো জোরদার করতে চায়। তাহলে মূল বার্তাটা কি? মূল জিনিস হচ্ছে যে যারা হামলা করেছে তাদের আক্রমণের বিরুদ্ধে সবাই যেন সোচ্চার থাকে। এখন দেখেন যে সবাই সোচ্চার থাকবে, ঠিক আছে। এখন হামলাকারীরা তো হুঙ্কার দিচ্ছে। তারা কি হুঙ্কার? তারা স্মরণ করিয়ে দিচ্ছে যে এইবার হামলা করে তাদের মারতে পারি নাই, এর পরের বার যখন হামলা করবো তখন ঠিকই মারবো। তার মানে কি? এখন দেখেন হামাসের যে নেতারা মারা গেছে, তারা কিন্তু মারা গেছে, তাদের মোবাইল তাদের সাথে ছিল। মানে তার মানেটা কি হচ্ছে? আমাদের সবচেয়ে বড় শত্রুকে আমরা কিন্তু একটা পেয়ে গেছি। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মোবাইল ফোন, আমাদের ডিভাইস যেটা সাথে থাকে, আমাদের ডিজিটাল গ্যাজেট। তাহলে এইটা একটা বিষয় যে যেহেতু যুক্তরাষ্ট্র তাদের সাথে আছে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে কি বিশ্বের কি দেখালো, সেটা হচ্ছে তারা তোয়াক্কা করে না। কাতারের সামরিক সক্ষমতা নিয়ে একটু আলাপ করতেন, তাহলে দর্শকরা বুঝে যেত যে আসলে তাদের আপনার সেই সক্ষমতা কত দূর। হামলাকারী দেশ বা যে দেশের কথা আমরা বলছি, তাদের জনসংখ্যা থেকে শুরু করে, এবং কাতারে তো মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় বেসও রয়েছে সামরিক। কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের বেজ আছে, ঠিক আছে, কিন্তু কাতারের সামরিক সক্ষমতার অবস্থা, মানে গ্লোবাল ফায়ার পাওয়ারের অবস্থান হচ্ছে আপনার 70-এর বেশি, 73 বা 76 এরকম একটা লেভেলে, ঠিক আছে। এখন দেখেন যে যারা কাতারে হামলা চালিয়েছে তাদের সৈন্য সংখ্যা হচ্ছে, সক্রিয় সৈন্য সংখ্যা হচ্ছে 5,70,000, 6 লাখের কাছাকাছি, মানে 6.25 লাখ প্রায়। এখন কাতারের সক্রিয় সৈন্য সংখ্যা কত? সব মিলিয়ে 20,000ও না। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাতারের মোট জনসংখ্যা কত? কাতারের মোট জনসংখ্যা হচ্ছে 2.9 মিলিয়ন থেকে 3.1 মিলিয়ন। কাতারের যে মানে সামরিক বাহিনী যে শক্ত করতে হবে, এইটা কিন্তু ওদের মাথায় নেই, বা ওরা ইচ্ছা করেই করে না।
বা একটা কিছু, বা যুক্তরাষ্ট্র ওদেরকে বোঝায় যে তোমাদের দরকার নাই, তোমরা ব্যবসা বাণিজ্য করো, যেহেতু ধনী দেশ তোমরা ব্যবসা করো, মানে যেভাবে যাকে ডাইভার্ট করা যায়। এখন বিষয়টা হচ্ছে কি, কোথায় দেখেন 20,000 আর কোথায় 5,70,000। এখন আধুনিক ডিভাইস থাকলে তো খালি হবে না, আপনি ডিভাইসে সব কিছু হয়। এই ডিভাইস দিয়ে, কাতারের যে ডিভাইস আছে, এই ডিভাইস দিয়ে কাতার যদি দিয়ে আপনার তেল আবিবের সাথে যুদ্ধে লাগে, তাহলে তো 2 দিনও টিকবে না, কারণ আমেরিকা তো সাপোর্ট দিবে না। তাহলে এখন দেখেন আরেকটা বাস্তবতা বলি, অথচ দেখেন কাতারে যারা হামলা করেছে তাদের নাগরিকদের, যুবকদের হচ্ছে 18 থেকে 21 মাস এবং নারীদের হচ্ছে 18 থেকে 24 মাস পর্যন্ত, হ্যাঁ, মানে যারা যুবতী তাদের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। মানে হচ্ছে 18 থেকে 24 বছর, যেটা আপনি বলছেন না, মাস মাস, মানে যুবক যুবতীদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হচ্ছে 1.5 থেকে 2 বছর পর্যন্ত সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। তার মানে দেখেন ওদের, হ্যাঁ, তো তার মানে দেখেন যে 5,70,000 তাদের অ্যাক্টিভ সোলজার, আর যদি বাকি হিসাব করেন তাহলে ওদের সবাই সোলজার। আপনি কারণ তারা তো সামরিক প্রশিক্ষণ 1.5 থেকে 2 বছর সবার নেওয়া, তারা জানে যে কিভাবে নিজেকে মোকাবেলা করতে হবে। তো সেই জায়গায় দেখেন সেইটা কিন্তু নিজের দেশের জন্য ভালো, কিন্তু যেটা হচ্ছে কি যে এটা তো আসলে এটাও কিন্তু একটা হুমকি। এখন সেই অবস্থায় গিয়ে কতটুকু করতে পারবে সেটাও একটা বিষয়। এখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যেটা মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে, কাতার এটা বলছে, কিন্তু সার্বভৌমত্ব আগে থেকেও তো লঙ্ঘন হচ্ছে, কিন্তু এই জিনিস তো কেউ দেখবে না। কে দেখবে? এইটা দেখার দায়িত্ব তো জাতিসংঘের। জাতিসংঘ তো বছর বছর তার চাঁদাটা ঠিকই নিয়ে নেয়, কিন্তু তার সাথে ওইটা করবে না। কারণ হচ্ছে কি, যারা জাতিসংঘে চাকরি করে, জাতিসংঘে যারা চাকরি করে তারা জয়েন করার পরেই হচ্ছে, হ্যাঁ, আপনার ব্লু পাসপোর্টটা পেয়ে যায়। ব্লু পাসপোর্ট পেয়ে গেলে তারা পৃথিবীর সব দেশে ঘুরতে পারে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টটা পেয়ে যায়, তো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়ে যারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করবে, জীবনেও না, সে যে দেশেরই হোক। কারণ হচ্ছে কি, মানুষের মধ্যে যখন দেশপ্রেম থাকবে না, তখন আসলে আর কিছুই থাকে না। এটা হচ্ছে বিষয়। এখন দেখেন তারপরও কাতার কিছু জিনিস চায়। কাতার চায় যে ব্যাক চ্যানেল কূটনীতিক মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে, সম্পর্ক উন্নতি করতে, আন্তর্জাতিক সালিসি করে যদি কিছু করা যায় তাহলে সেটা। কারণ হচ্ছে কি, দিন শেষে তো অর্থনীতি, কাতারের অর্থনীতি তো আপনার পশ্চিমাদের জন্যই এত উচ্চতায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যারা রক্ষক তারাই কিন্তু ভক্ষক। কাতারের কাছ থেকে, কাতারকে যারা হামলা চালায় তাদের কাছে কিন্তু কাতার কম দামে তেল বিক্রি করে। এশিয়ার দেশগুলোর কাছে কাতার কিন্তু তেল বিক্রি করে বেশি দামে। রেট কিন্তু আলাদা দুইটার জন্যে। অথচ এশিয়ার কোনো দেশ কিন্তু কাতারের উপর কখনো হামলা করতে চায়নি, ভবিষ্যতেও যাবে না। অথচ পশ্চিমারা তেলও নিচ্ছে, হামলাও করছে, সবই করছে, সুবিধাও নিচ্ছে, পরে ইচ্ছা মতো আরেকটা দেশে। এই যে পশ্চিমারা, এই পশ্চিমার বিষয়ে কারো কিন্তু কোনো মাথা ব্যথা নাই। ইরান ছাড়া আর কারো নাই। ইরান আর রাশিয়া হচ্ছে এটা নিয়ে চিন্তা করে, আর কারো হচ্ছে এগুলো নিয়ে চিন্তা নাই। এখন যেটা হচ্ছে এই মিডিয়া, পশ্চিমারা সবসময় যেটা হচ্ছে যে কাজটা করে, তারা হচ্ছে অস্থিতিশীল করে কীভাবে মিডিয়া প্রপাগান্ডা, মিডিয়া ট্রায়াল করে, মিডিয়ায় প্রপাগান্ডা চালায়। যে যুক্তরাষ্ট্র যারা ডিপ স্টেট করে, যেমন এই যে এখন এশিয়ার দেশে দেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট চলতেছে। এই ডিপ স্টেটের কারণে দেখেন কত দেশ ছারখার হয়ে গেছে, কত মানুষের জীবন চলে গেছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে। কিন্তু আমেরিকার ডিপ স্টেট আমেরিকার মতো চলছে, হ্যাঁ, এবং তারা কিন্তু যে দেশে বাণিজ্য করতে পারছে না, এই দেশে ডিপ স্টেট চালিয়ে হলেও বাণিজ্য করছে। তো সুপ্রিয় দর্শক, আমরা চাই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের শক্তিতে সামরিক শক্তি বৃদ্ধি করুক, আপনার বিজ্ঞানে আপনার এগিয়ে যাক, এবং যেটা বারবার দাদা বলছেন, ভোগ বিলাস থেকে বের হয়ে বাস্তবতায় তারা ফিরে আসুক। না হলে তাদের নিজেদের বিপদ তারা নিজেরাই করবে, তাদের গোলামি ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।